আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছে সেটা আমাদের সবার জন্যই খুব দরকারি। মানে কিভাবে নতুন কোনো কিছু খুব দ্রুত আর ভালোভাবে শেখা যায়। হ্যাঁ, আমাদের হাতে পিটার হলিন্সের লেখা দ্য সায়েন্স অফ র্যাপিড স্কিল অ্যাকুইজিশন বইটা আছে। আর আমাদের আজকের মিশন হলো এই বই থেকে সেই কৌশলগুলো বের করে আনা যা আমাদের ওই চিরাচরিত ধারণা, মানে অনুশীলনী সব হ্যাঁ, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ঠিক ওই ধারণাটা থেকে আমাদের একটু বের করে আনবে। আর বইটার শুরুটাই কিন্তু মানে একটা অসাধারণ গল্প দিয়ে। লেখক বলছেন যে তিনি প্রায় 7 বছর ধরে পিয়ানো শেখার চেষ্টা করেছেন, কিন্তু খুব একটা এগোতে পারেননি। হ্যাঁ, আর সবচেয়ে মজার ব্যাপার হলো ঠিক একই সময়ে তার এক বন্ধু পিয়ানো শিখতে শুরু করে। এবং অবিশ্বাস্য দ্রুত উন্নতি করে ফেলে। ঠিক তাই, লেখক যেখানে সাধারণ ছাত্রদের অনুষ্ঠানে বাজানোর সুযোগ পেতেন, তার সেই বন্ধু অল্প কিছুদিনের মধ্যেই অ্যাডভান্সড লেভেলের অনুষ্ঠানে বাজাতে শুরু করে। এখান থেকেই তো আসল প্রশ্নটা আসে, শুধু ঘন্টার পর ঘন্টার সময় দিলেই কি সব হয়, নাকি কিভাবে আমরা সময়টা দিচ্ছি সেটাই আসল খেলা। আর এই প্রশ্নটা নিয়েই তো আমাদের আজকের পুরো আলোচনাটা। দেখুন, আমরা সাধারণত কোনো নতুন কিছু শেখার কথা ভাবলেই সরাসরি অনুশীলনে ঝাঁপিয়ে পড়ি। একদম। কিন্তু বইটা বলছে তার আগে একটু থামা দরকার, একটু কৌশলগত পরিকল্পনা করা দরকার। আর এই পরিকল্পনাটাই পুরো প্রক্রিয়াকে অনেক বেশি কার্যকর করে তুলতে পারে। এই পরিকল্পনার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। বইটাতে ডিকনস্ট্রাকশন বা একটা দক্ষতাকে ভেঙে ফেলার কথা বলা হয়েছে। হ্যাঁ, ছোট ছোট অংশে ভাগ করে ফেলা। ঠিক। আর এখানে প্যারেটো প্রিন্সিপাল বা ওই ৮০-২০ নিয়মের ধারণাটা খুব ভালোভাবে কাজে দেয়, তাই না? একদম। এই ৮০-২০ নিয়মটা বলে যে আমাদের ৮০% ফলাফল আসে মাত্র ২০% প্রচেষ্টা থেকে। এখন চ্যালেঞ্জটা হলো সেই ২০% খুঁজে বের করা। ঠিক। ভাষা শেখার উদাহরণটা দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ধরুন কেউ স্প্যানিশ শিখতে চায়, এখন পুরো ডিকশনারি তো আর মুখস্থ করা সম্ভব না। না, সম্ভব হলেও সেটা বুদ্ধিমানের কাজ হবে না নিশ্চয়ই। একেবারেই না। ভাষা বিশেষজ্ঞরা বলেন যে কোনো ভাষার সবচেয়ে বেশি ব্যবহৃত ১০০০টি শব্দ যদি কেউ শিখে ফেলে, মাত্র ১০০০? হ্যাঁ, মাত্র ১০০০, তাহলে সে সেই ভাষার প্রায় ৭০% লেখা বা কথা বুঝতে পারবে। এখন ভাবুন, হাজার হাজার শব্দের ভিড়ে মাত্র ১০০০ শব্দ শিখলেই ৭০% কাজ হয়ে যাচ্ছে। এই ধারণাটা তো আমাদের শেখার পুরো প্রক্রিয়াটাকেই বদলে দিতে পারে। এতদিন জানতাম পুরো বই মুখস্থ করতে হবে। এখানেই আসল চমকটা। ডক্টর পল নেশনের একটা গবেষণা বলছে ইংরেজি ভাষার মাত্র 10টা শব্দ, দি, বি, অফ, অ্যান্ড, এ, এই ধরনের শব্দগুলো যে কোনো সাধারণ লেখার প্রায় 23.7% জায়গা জুড়ে থাকে। ভাবা যায়, মাত্র 10টা শব্দ। হ্যাঁ, মাত্র 10টা শব্দ শিখেই একটা লেখার প্রায় 1/4 চিনে ফেলা যাচ্ছে। বাহ, এটা একটা সত্যিকারের আহা মোমেন্ট। তার মানে গিটার শেখা হোক বা কোডিং, আমাদের প্রথম কাজ হলো সেই খুঁজে বের করা ২০% মূল অংশগুলো, যেগুলো আমাদের ৮০% ফলাফল এনে দেবে। একদম। পুরো গিটারটা একসাথে বাজানোর চেষ্টা না করে হয়তো সবচেয়ে বেশি ব্যবহৃত ৪-৫টা কর্ড আগে শিখতে হবে। একদম ঠিক। কৌশলগত পরিকল্পনা মানেই হলো কম পরিশ্রমে বেশি ফল পাওয়া। আর এই মূল অংশগুলো চিহ্নিত করতে পারলেই তো অর্ধেক যুদ্ধ জেতা হয়ে যায়। বেশ, তাহলে একটা দক্ষতাকে ছোট ছোট অংশে ভাগ করে নেওয়াই যদি প্রথম ধাপ হয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সেই ছোট অংশগুলো নিয়ে আমরা কি করব। শুধু ঘন্টার পর ঘন্টা অনুশীলন করলেই কি হবে? বইটা বলছে এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা হয়। আচ্ছা। আর ঠিক এখানেই ডেলিবারেট প্র্যাকটিস বা উদ্দেশ্যমূলক অনুশীলনের ধারণাটি আসে। এর মূল কথা হলো, যা আপনি অলরেডি পারেন সেটা বারবার করে আত্মতৃপ্তিতে ভোগার কোনো মানে নেই। বরং যেখানে আপনার দুর্বলতা, যে জায়গাটাতে আপনি বারবার আটকে যাচ্ছেন, সেখানেই সব মনোযোগ ঢেলে দিতে হবে। পিয়ানোর উদাহরণটা এখানে খুব ভালো কাজ করে। পুরো গানটা না বাজিয়ে যে অংশটায় আঙুল আটকে যাচ্ছে শুধু সেটুকুই বারবার অনুশীলন করা। কিন্তু পিয়ানো ছাড়া অন্য কোনো ক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে? যেমন ধরুন পাবলিক স্পিকিং বা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে। চমৎকার প্রশ্ন। পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে হয়তো আপনি পুরো বক্তৃতাটা বারবার না বলে শুধু শুরুর অংশটা, যেটা দিয়ে আপনি শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করবেন, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, সেটার উপর ফোকাস করতে পারেন। অথবা যে অংশে অনেক ডেটা বা পরিসংখ্যান আছে, সেই অংশটা মসৃণভাবে বলার জন্য আলাদা করে অনুশীলন করতে পারেন।
দুর্বল জায়গাটা খুঁজে বের করে সেখানেই আঘাত করতে হবে। বোঝা গেল। অর্থাৎ নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করতে হবে। একদম। এর সাথে আরেকটা দারুণ কৌশল হলো ইন্টারলিভড প্র্যাকটিস বা মিশ্র অনুশীলন। আমরা সাধারণত ব্লক প্র্যাকটিস করি। ব্লক প্র্যাকটিস সেটা কি রকম? যেমন বাস্কেটবল খেলার সময় প্রথমে শুধু ড্রিবলিং করলাম আধ ঘন্টা, মানে এ, তারপর শুধু শুটিং মানে বি, এবং শেষে শুধু পাসিং মানে সি। ও আচ্ছা, বুঝেছি, একটা একটা করে। আর ইন্টারলিভড প্র্যাকটিস হলো এই সবগুলোকে মিশিয়ে ফেলা। ঠিক তাই। কয়েক মিনিট ড্রিবলিং, তারপর কয়েকটা শুট, তারপর কয়েকটা পাস, এই চক্রটা বারবার চলতে থাকবে, মানে এবিসি। ইন্টারেস্টিং। আর গবেষণায় দেখা গেছে যে ব্লক প্র্যাকটিসের তুলনায় ইন্টারলিভড বা মিশ্র অনুশীলনে শেখার হার প্রায় 43% পর্যন্ত বাড়তে পারে। 43%? এটা তো বিশাল একটা পার্থক্য। কিন্তু এটা কেন এতটা কার্যকর? এর পেছনের কারণটা কি? কারণটা হলো, যখন আমরা একই জিনিস বারবার করি আমাদের মস্তিষ্ক একটা অটো পাইলট মোডে চলে যায়। কিন্তু যখনই আমরা ড্রিবলিং থেকে শুটিংয়ে যাই, মস্তিষ্ককে সেই অটো পাইলট মোড থেকে বেরিয়ে এসে নতুন সমস্যার সমাধান করতে হয়। এই বারবার প্রসঙ্গ বদল করাটা অনেকটা মস্তিষ্কের জন্য জিম করার মতো। যা শেখার পথগুলোকে আরও গভীর ও স্থায়ী করে তোলে। একদম। মস্তিষ্ককে অলস হওয়ার কোনো সুযোগই দেওয়া হয় না। এই ব্যাপারটা আমার পরীক্ষার আগে রাতের কথা মনে করিয়ে দিচ্ছে। যখন তাড়াহুড়ো করে সব পড়ি তখন মনে হয় সব মনে আছে, কিন্তু পরীক্ষার পরদিন আর কিছুই মাথায় থাকে না। ঠিক এখানেই বোধহয় স্পেসড রেপিটিশন বা ব্যবধানযুক্ত পুনরাবৃত্তির ধারণাটা আসে, তাই না? আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। মস্তিষ্ক অনেকটা পেশির মতো। একটানা ব্যায়াম করলে যেমন পেশি ক্লান্ত হয়ে পড়ে, মস্তিষ্কেরও তথ্যের প্রক্রিয়াকরণের জন্য বিশ্রাম আর সময় দুটোই প্রয়োজন। আচ্ছা। তাই একদিনে একটানা 5 ঘন্টা গিটার না বাজিয়ে সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে বাজালে অনেক বেশি ভালো ফল পাওয়া যায়। ঘন ঘন কিন্তু অল্প সময়ের জন্য অনুশীলন করলে তথ্যগুলো দীর্ঘমেয়াদী স্মৃতিতে সহজে জমা হয়। তাহলে স্মার্ট অনুশীলনের মূল মন্ত্র দাঁড়ালো দুর্বল জায়গায় মনোযোগ দেয়া, বিভিন্ন ধরনের অনুশীলন মিশিয়ে করা এবং নিয়মিত অল্প অল্প করে করা। দারুণভাবে বলেছেন। তবে দেখুন, অনুশীলন আপনাকে দক্ষ করে তুলবে, কিন্তু গভীর উপলব্ধি আপনাকে বিশেষজ্ঞ বানাবে। শুধু কাজটা করতে পারাই যথেষ্ট নয়, কাজটি কেন এবং কিভাবে হচ্ছে তা বোঝাটাও জরুরি। এখানেই অনুশীলন আর সত্যিকারের উপলব্ধির মধ্যে পার্থক্যটা তৈরি হয়। আর এই গভীর উপলব্ধি অর্জনের জন্য বইটাতে একটা অসাধারণ কৌশলের কথা বলা হয়েছে, ফাইনম্যান টেকনিক, বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের নামে। শুনতে যতটা সহজ, কাজে ততটাই গভীর। হ্যাঁ, এর প্রথম ধাপ হলো যে বিষয়টা শিখতে চান সেটা বেছে নেওয়া, আর দ্বিতীয় ধাপে সেটাকে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে, যেন একটা ছোট শিশুকে বোঝাচ্ছেন। কোনো কঠিন শব্দ ব্যবহার করা চলবে না। এই দ্বিতীয় ধাপটাই কিন্তু সবচেয়ে কঠিন। ঠিক তাই। আর এখানেই তৃতীয় ধাপটা আসে। আপনি যখনই ব্যাখ্যা করতে গিয়ে আটকে যাবেন বা কোনো জটিল শব্দ ব্যবহার করতে বাধ্য হবেন, বুঝে নিতে হবে ওই জায়গাটাতেই আপনার জ্ঞানের দুর্বলতা বা ব্লাইন্ড স্পট। এটা তো নিজের ভুল ধরার একটা দারুণ উপায়। একদম। এরপর কি করতে হবে? সেই দুর্বল জায়গাটা নিয়ে কাজ করতে হবে নিশ্চয়ই। অবশ্যই। চতুর্থ ধাপে আবার মূল বিষয়টি নিয়ে পড়তে হবে, আপনার দুর্বল জায়গাগুলো আরও ভালোভাবে বুঝতে হবে, এবং সবশেষে পুরো ধারণাটিকে একটা সহজ উপমা বা সাদৃশ্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। একটা উদাহরণ দেওয়া যায়। যেমন, ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন এক দৈত্য যে তার কাছাকাছি আসা কোনো কিছুই, এমনকি আলোও, তার কাছ থেকে পালাতে পারে না। এই উপমাটা বিষয়টাকে মনে গেঁথে ফেলতে সাহায্য করে। এর সাথে নিজেকে ক্রমাগত কেন বা কিভাবে এই প্রশ্নগুলো করাটাও খুব জরুরি। বেশ, আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, পরিকল্পনা, অনুশীলন, গভীর উপলব্ধি, এই সব কিছুই তো আমাদের মস্তিষ্কের ভেতরের ব্যাপার। কিন্তু আমাদের চারপাশের জগৎটার কি হবে? মানে আমাদের পরিবেশ কি আমাদের শেখার ওপর কোনো প্রভাব ফেলে? অবশ্যই। এটা একটা বিশাল ফ্যাক্টর যা আমরা প্রায় উপেক্ষা করি। পরিবেশকে আমাদের সাফল্যের গোপন অস্ত্র বলা যেতে পারে। সামাজিক এবং ভৌত দুই ধরনের পরিবেশই। হ্যাঁ, দুটোই আমাদের শেখার ওপর অসম্ভব প্রভাব ফেলে। সামাজিক পরিবেশের প্রভাব বোঝানোর জন্য বইটাতে একটা অবিশ্বাস্য গবেষণার কথা বলা হয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের একটা গবেষণা বলছে, হ্যাঁ,
ওই গবেষণাটা। সম্ভাবনা 57% বেড়ে যায়। 1 মিনিট, আমি কি ঠিক শুনলাম? বন্ধুর ওজন বাড়লে আমারও বাড়ার সম্ভাবনা এত বেশি? এটা অবিশ্বাস্য শোনালেও সত্যি। এর মানে কি আমাদের ইচ্ছাশক্তির কোনো দামই নেই? ব্যাপারটা ইচ্ছাশক্তির চেয়েও বেশি সংক্রামক অভ্যাসের। আমাদের আশেপাশের মানুষের আচরণ, তাদের মানসিকতা, তাদের সাফল্য বা ব্যর্থতা আমাদের অজান্তেই প্রভাবিত করে। তাই যদি দ্রুত কিছু শিখতে চান, এমন মানুষদের সাথে মিশুন যারা নিজেরাও শিখতে আগ্রহী, যারা আপনাকে উৎসাহ দেবে। আচ্ছা, এবার যদি ভৌত পরিবেশের কথায় আসি, এখানে অ্যাক্টিভেশন এনার্জি বা কোনো কাজ শুরু করার জন্য যে প্রাথমিক শক্তির প্রয়োজন হয়, হ্যাঁ, সেই ধারণাটা আমার খুব কালের মনে হয়েছে। এটা আমারও খুব প্রিয় একটা ধারণা। মূল নীতিটা খুব সহজ, যে ভালো অভ্যাসটি তৈরি করতে চান তার জন্য অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দিন, আর খারাপ অভ্যাসের জন্য? আর যে খারাপ অভ্যাসটি ছাড়তে চান তার জন্য অ্যাক্টিভেশন এনার্জি বাড়িয়ে দিন। এটা আমার সাথে রোজ সকালে হয়। আমি ব্যায়াম করতে চাই, কিন্তু আমার ব্যায়ামের জুতোটা অন্য ঘরে রাখা। বিশ্বাস করুন, সকালে ঘুম থেকে উঠে এই সামান্য বাধাটাই যথেষ্ট আমার ব্যায়াম না করার অজুহাত হিসেবে। ঠিক তাই, এটাই অ্যাক্টিভেশন এনার্জি। তাই যদি গিটার বাজানো শিখতে চান, তাহলে গিটারটি কেসের ভেতর ভরে আলমারিতে না রেখে ঘরের এমন জায়গায় রাখুন যেখানে সবসময় আপনার চোখে পড়বে, যাতে গিটারটা হাতে তুলে নেওয়ার জন্য মানসিক শক্তি অনেক কমে যায়। একদম। আর উল্টো দিকে যদি অস্বাস্থ্যকর খাবার খাওয়া কমাতে চান, তাহলে চিপসের প্যাকেট রান্নাঘরের টেবিলে না রেখে কয়েকটা বাক্সের ভেতরে ভরে আলমারির সবচেয়ে ওপরের তাকে তুলে রাখুন। তখন চিপস খেতে হলে এতগুলো বাধা পেরোতে হবে যে খাওয়ার ইচ্ছাই হয়তো মরে যাবে। দারুণ বুদ্ধি। এভাবেই আমরা আমাদের পরিবেশকে নিজেদের পক্ষে কাজ করতে বাধ্য করতে পারি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দ্রুত শেখার 4টি মূল স্তম্ভ খুঁজে পেলাম। প্রথমত, একটা বড় দক্ষতাকে 80/20 নিয়ম দিয়ে ছোট ছোট কার্যকরী অংশে ভাগ করে নেওয়া। দ্বিতীয়ত, ডেলিবারেট প্র্যাকটিসের মাধ্যমে দুর্বল জায়গায় মনোযোগ দেয়া এবং ইন্টারলিভড প্র্যাকটিস ও স্পেসড রেপিটিশনের মতো স্মার্ট কৌশল ব্যবহার করা। ঠিক। তৃতীয়ত, ফ্যানম্যান টেকনিকের মাধ্যমে নিজের জ্ঞানের ফাঁকফোকরগুলো খুঁজে বের করে সত্যিকারের গভীর উপলব্ধি অর্জন করা। এবং সবশেষে, সাফল্যের জন্য নিজের সামাজিক ও ভৌত পরিবেশকে সচেতনভাবে ডিজাইন করা। চমৎকার সারসংক্ষেপ। তবে শেষ করার আগে বইটা থেকে আর একটা দারুণ ধারণা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। অবশ্যই। ধারণাটার নাম স্কিল স্ট্যাকিং বা দক্ষতার স্তর তৈরি। এর মূল কথাটা হলো, একটা বিষয় বিশ্বের সেরা 1% হওয়ার চেয়ে 3-4টি পরিপূরক দক্ষতায় সেরা 10-15% হওয়া অনেক বেশি সহজ এবং মূল্যবান। এটা তো বেশ কৌতূহলোদ্দীপক একটা ধারণা। জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান, এই প্রবাদটাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এক অর্থে হ্যাঁ, ভাবুন, একজন ভালো লেখক যদি পাবলিক স্পিকিং এবং বেসিক গ্রাফিক ডিজাইনেও মোটামুটি দক্ষ হয়ে ওঠেন, তাহলে তিনি এমন সুযোগ তৈরি করতে পারবেন যে শুধু একজন সেরা লেখকের পক্ষেও হয়তো সম্ভব নয়। ঠিক। তিনি নিজের বই নিয়ে আকর্ষণীয় প্রেজেন্টেশন দিতে পারবেন, নিজের প্রচারের জন্য ডিজাইনও করতে পারবেন। একদম। এই প্রশ্নটি আজ আমরা সবার জন্য রেখে গেলাম। শ্রোতারা তাদের বর্তমান দক্ষতাগুলোকে কিভাবে একত্রিত করে একটি অনন্য স্কিল স্ট্যাক তৈরি করতে পারেন। আপনার ব্যক্তিগত স্কিল স্ট্যাকটি কি হতে পারে, যা আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে?